হ্যালো এভরিওয়ান, WBCS 2022 প্রি প্লাস মেন্স ইন্ডিয়ান পলিটি লেকচার সিরিজে সবাইকে ওয়েলকাম। এটা লেকচার 6। আমরা ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার পড়ছি। অলরেডি আমরা এই সমস্ত চ্যাপ্টারগুলো কভার করে নিয়েছি। আমরা ফান্ডামেন্টাল রাইটসে আছি এই মুহূর্তে। ফান্ডামেন্টাল রাইটস খুবই ইম্পর্টেন্ট এবং বড় চ্যাপ্টার, এগুলোকে আমরা পার্ট অনুযায়ী পড়ছি। যারা প্রথমবার এই লেকচার দেখছো, এখানে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তাতে প্লে লিস্টের লিঙ্ক আছে, যাতে পুরনো সমস্ত ভিডিও এবং আগামী ভিডিওগুলো আপলোড হতে থাকবে। তো ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখেছিলাম যে পার্ট 3, কনস্টিটিউশনের পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে। এবং ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 থেকে শুরু করে আর্টিকেল 35 পর্যন্ত কাহিনী লেখা আছে। তার মধ্যে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 6টি: ইকুয়ালিটি, ফ্রিডম, এক্সপ্লয়টেশন, রিলিজিয়ন, এডুকেশন আর রেমেডি। এবার প্রত্যেকটা ইকুয়ালিটি পার্টে কিন্তু একটা আর্টিকেল নিয়ে আছে 6টি আর্টিকেল। এরকম 14 থেকে শুরু করে 32 পর্যন্ত এক্স্যাক্টলি কতগুলো আর্টিকেল আছে যেগুলো ফান্ডামেন্টাল রাইটস, আর বাকি যেমন 12-13 বা 31-32-33 এইগুলো কিন্তু কিছু ভূমিকা এবং উপসংহারের আর্টিকেল, এগুলোও আমরা আলোচনা করেছি 12-13 এবং এগুলো পরে করব। তো আমাদের এখনো পর্যন্ত ইকুয়ালিটির মধ্যে যে আর্টিকেলগুলো আছে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21, 22, এগুলো হচ্ছে ফ্রিডমের আন্ডারে পড়ে, এগুলো আলোচনা করে নিয়েছি। আজ আমরা আর্টিকেল 23 থেকে শুরু করব, আর্টিকেল 32 পর্যন্ত সমস্ত কভার করে নেবো আজকেই, ঠিক আছে? লেকচার শুরু করবার আগে বলবো, যারা প্রথমবার ভিডিওটা দেখছো পুরোনো ভিডিওগুলো চেক আউট করো, আর যারা কন্টিনিউয়াস দেখছো প্লিজ শেয়ার করো অন্যদের সাথে, যাতে আমার এই এফর্টটা সবার কাছে পৌঁছায়। তোমাদের কাছে আমার একটা এক্সপেকটেশন, প্লিজ শেয়ার করো। আর এই মৌলিক অধিকার চ্যাপ্টার শেষ করবার পর আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছি তার উপর আমি একটা মক টেস্ট নেব। মক টেস্টটা কোথায় হবে? টেলিগ্রাম চ্যানেলে। যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, করে নিতে পারো, বা তার লিঙ্ক আমি শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা মক টেস্টে তোমরা দেখতে পারো যে নিজেরা মক টেস্টে ট্রাই করতে পারো যে কতগুলো তোমরা ঠিক করছো এবং কতখানি তোমাদের এত দূর আমি যতখানি পড়িয়েছি ততটার মধ্যে কতখানি তোমাদের রিটেন আছে মাথায়, ঠিক আছে? তো আর্টিকেল 23 কি বলছে? আর্টিকেল 23 বলছে, দেখো এই আর্টিকেলগুলো যেমন আর্টিকেল 14 বা 15 পড়ানোর সময় আমি তোমাদের বলছিলাম যে খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, ভালো করে বোঝো, ঠিক আছে? কারণ ফান্ডামেন্টালটা খুব ভালো করে বুঝতে হবে। এবার এই আর্টিকেলগুলো দেখো অতখানি, যদিও ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারটা পুরোটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু আর্টিকেল 23 বিষয়বস্তুটা জেনে গেলেই যথেষ্ট, কোনো ক্রিটিক্যালের মধ্যে কনসেপ্ট নেই, ঠিক আছে? দেখো আর্টিকেল 23 কি বলছে যে হিউম্যান ট্রাফিকিং মানে মানুষ পাচার করা, কাউকে বেকার খাটানো বা কাউকে ফোর্সফুল লেবার করা, এগুলো হচ্ছে অপরাধ, এবং কেউ যদি অপরাধ করে তাকে পানিশ করা হবে। তো এটা কার এগেনস্ট অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল এগেনস্ট এনি, অ্যাভেলেবেল টু এনি পার্সন, অর্থাৎ কোনো ব্যক্তি, সে ভারতীয় নাগরিকই হোক বা বিদেশি কোনো ব্যক্তিই হোক, তাকে পাচার করা বা তাকে দিয়ে ফোর্স লেবার করা, বেকার খাটানো, কোনোটাই চলবে না, ঠিক আছে? অ্যাভেলেবেল এগেনস্ট বোথ অ্যান্ড স্টেট অ্যান্ড প্রাইভেট পার্সনস, মানে স্টেট কাউকে দিয়ে বেকার খাটাবে না বা কাউকে পাচার করে দেবে না, ঠিক তেমন একটা পার্সন, একটা কোনো ব্যক্তি কোনো দ্বিতীয় ব্যক্তিকেও ফোর্সফুল লেবার করবে না বা পাচার করবে না, ঠিক আছে? মানে অ্যাভেলেবেল এগেনস্ট পার্সনের ক্ষেত্রে প্রযোজ্য আর স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমি যেটা বললাম, আর্টিকেল 23 কি বলছে যে বেকার খাটানো চলবে না বা হিউম্যান ট্রাফিক করা চলবে না, যদি করে তাহলে তাকে পানিশেবল অফেন্স, এটা শাস্তি দেওয়া হবে অ্যাজ পার ল। তো নিশ্চয়ই একটা ল বানাতে হবে, সেই মতো পার্লামেন্ট ল বানিয়েছে, ইমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট 1956, ঠিক আছে? এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে যে স্টেট যদি চায়, সরকার যদি চায়, তাহলে কম্পালসারি পাবলিক সার্ভিস করতে বাধ্য করতে পারে কাউকে, ঠিক আছে? কিন্তু মানে ধরো কোনো একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হলো, সরকার চাইছে যে নাগরিকরা যেন দেশ সেবা কিছু করে, ঠিক আছে? তো এই দেশ সেবাটাকে কিন্তু বেকার খাটুনির মধ্যে আওতায় পড়বে না, আর্টিকেল 23 উল্লঙ্ঘন এটা হবে না, ঠিক আছে? কিন্তু যখন সরকার কাউকে দিয়ে এরকম সোশ্যাল সার্ভিস মানে কম্পালসারি সার্ভিস করাতে চাইবে, সোশ্যাল সার্ভিস বা মিলিটারি সার্ভিস, সেক্ষেত্রে রিলিজিয়ন, রেস, কাস্ট বা ক্লাসের ভিত্তিতে কাউকে ডিসক্রিমিনেট করা হবে না, যে তুমি অমুক ক্লাসে তোমাকে দিয়ে মিলিটারি সার্ভিস করানো হবে, তুমি অমুক ক্লাসে তোমাকে দিয়ে প্রাইভেট সোশ্যাল সার্ভিস করানো হবে, এরকম কোনো ডিসক্রিমিনেট করা হবে না, ঠিক আছে? আর্টিকেল 23-এর কোয়েশ্চেন দেখো, মেন্সের কোয়েশ্চেন কি জিজ্ঞেস করা হচ্ছে? জিজ্ঞেস করা হচ্ছে যে আর্টিকেল 23 কি প্রহিবিট করে না? বেগরি, ভিক্ষা চাওয়া, ফোর্সফুল লেবার করা, ট্রাফিক ইন হিউম্যান বিং, নাকি কম্পালসারি সার্ভিস টু পাবলিক পারপাসেস, ঠিক আছে? তো কম্পালসারি সার্ভিসটাকে প্রহিবিট করে না, অর্থাৎ কম্পালসারি সার্ভিসটা আর্টিকেল 23-এর উল্লঙ্ঘন নয়। বোঝা গেল? তাহলে আমরা যেইভাবে পড়ছি, দেখো এই যে চার্টটা আমি প্রিপেয়ার করছি, এটা কিন্তু একটা চিট শিটের কাজ করবে, মানে এটা একবার তোমরা যদি পুরো
চোখ বুলিয়ে নাও একবার যে হ্যাঁ কোন আর্টিকেল কার উপর লাগু হয়, কি বিষয়বস্তু, কি এক্সেপশন। শুধু এতটুকু মনে রাখলে কিন্তু তুমি 80% ফান্ডামেন্টাল রাইট থেকে যা কোশ্চেন আছে প্রিলিমস ও মেন্সে অ্যাটেম্প্ট করতে পারবে, ঠিক আছে। তো আর্টিকেল 23 কি বলছে, প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিক অ্যান্ড বেগার, কার উপর অ্যাপ্লিকেবল হয়, সবার উপর অ্যাপ্লিকেবল হয়, কি এক্সেপশন আছে না, স্টেট ক্যান ইম্পোজ কম্পালসারি পাবলিক সার্ভিস, ঠিক আছে, এটা হচ্ছে এর এক্সেপশন। এবার আসা যাক আর্টিকেল 24। আর্টিকেল 24 বলছে যে চাইল্ড লেবার, শিশু শ্রম করা চলবে না, ঠিক আছে, মানে বাচ্চাদের দিয়ে কাজ খাটানো চলবে না। বলছে যে কোনো ব্যক্তি মানে কোনো শিশু যার বয়স 14-এর কম, 14 বছর বয়সের কোনো ব্যক্তিকে দিয়ে কোনো ফ্যাক্টরিতে বা কোনো হ্যাজার্ডাস প্লেসে বা কোনো মাইনে মানে খনিতে দিয়ে তাকে কাজ করানো চলবে না। এখানে কিন্তু একটা অবশ্যই বিষয় মাথায় রাখবে, 14 বছর, ঠিক আছে। অনেকে মনে করে যে 18 বছরের নিচে মানে চাইল্ড লেবার, না, 14 বছরের নিচে মানে হচ্ছে চাইল্ড লেবার। অর্থাৎ কারো বয়স যদি 15 বা 16 হয় এবং সে যদি কাজ করে তাকে কিন্তু চাইল্ড লেবার বলা যাবে না। 14 থেকে 18 বছর বয়স্ক বলে অ্যাডোলসেন্ট, তাদেরকে চাইল্ড বলা হয় না, ঠিক আছে। তাদের ক্ষেত্রেও কিছু কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু কোনো 15 বা 16 বছর বয়সী যদি কোনো নন হ্যাজার্ডাস কাজে মানে ফ্যাক্টরিতে কাজ করে তাকে কিন্তু চাইল্ড লেবার বলা হবে না, কারণ সে 14-এর উপরে, ঠিক আছে। দেখো 2006 সালে, এটা তো অলরেডি ছিল, আর্টিকেল 24 তো সর্বদাই অ্যাভেলেবেল ছিল, কিন্তু 2006 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করে, ক্লিয়ার করে দেয় যে ধাবাতে বা রেস্টুরেন্টে বা হাউস হোল্ড হেল্পে যে বাচ্চাদের দিয়ে খাটানো হয় সেটাও কিন্তু চাইল্ড লেবারের আওতাতেই পড়ে, সুতরাং এই কাজটিও করানো চলবে না। আর 2016 সালে চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, মানে 1986-এ যে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট ছিল সেটার নাম বদলে 2016 সালে আরও স্ট্রিক্ট বানিয়ে দেওয়া হয় আইনটাকে, এবং আইনটার নামই বদলে দেওয়া হয় যে চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট। তো এখানে চাইল্ড লেবার তো বলাই ছিল যে 14 বছরের নিচে যাদের আছে তাদের দিয়ে খাটানো চলবেই না, ঠিক আছে, কোনো রকম কাজ করানো চলবেই না, ঠিক আছে। আর 14 থেকে 18 বছর যারা আছে তাদেরকে দিয়ে কিছু কিছু হ্যাজার্ডাস প্লেস মানে ধরো যেমন কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে বা কোনো বিপজ্জনক খনিতে, এরকম কোনো হ্যাজার্ডাস জায়গাতে 14 থেকে 18 বছর বয়সের যে বাচ্চারা তাদেরকে দিয়েও খাটানো চলবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আর্টিকেল 24। এবার দেখো কোয়েশ্চেন, আর্টিকেল 24 কি কোয়েশ্চেন কি এসেছে যে চাইল্ড লেবার এমপ্লয়মেন্ট ইন ফ্যাক্টরি ইজ ব্যান্ড ইন ইন্ডিয়া বিলো দি এজ অফ, কত বছর বয়সের নিচে শিশু শিশু শ্রম করা চলে না, 14 বছর, ঠিক আছে। তো আর্টিকেল 24 কার উপর লাগু হয়, প্রহিবিশন অফ চাইল্ড লেবার কার উপর লাগু হয়, এনি পার্সন, মানে সে ভারতীয় নাগরিক হোক বা ভারতীয় নাগরিক নাই হোক, মানে বাইরের কোনো শিশু তাকে দিয়েও যদি খাটাও তো তার উপরেও কিন্তু আর্টিকেল 24 লাগু হবে। কি এক্সেপশন, কোনো এক্সেপশন নেই, ঠিক আছে, কোনো কেসেতেই কাউকে দিয়ে চাইল্ড লেবার করানো যাবে না। কিন্তু মনে রেখো যে হার্মলেস বা ইনোসেন্ট কাজকে কিন্তু চাইল্ড লেবার বলা হয় না। যেমন ধরো ডিআইডি লিটল মাস্টারে বাচ্চারা আছে যে ডান্স করছে, এটা কিন্তু চাইল্ড লেবার না। বা কোনো সিঙ্গিং কম্পিটিশনে কেউ যদি গান গাইছে, ঠিক আছে, সেটাও কিন্তু চাইল্ড লেবারের আওতায় পড়ে না। কোনো হার্মলেস কাজকে চাইল্ড লেবার বলা হবে না। তাহলে তো বাচ্চারা বলবে যে আমি পড়াশোনা করবো না, চাইল্ড লেবার করানো চলবে না, তাই না। আচ্ছা, তো আর্টিকেল 23-24 আমাদের মিটে গেল। এবার দেখো নেক্সট ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ধর্মের স্বাধীনতার অধিকার। ধর্ম স্বাধীনতার অধিকার হচ্ছে 4টি, আর্টিকেল 25, 26, 27, 28। এগুলো বিষয়বস্তু জেনে নিলে যথেষ্ট, বেশি ডিটেলসে না যাওয়ার কোনো দরকার নেই। এখান থেকে এই কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয় যে আর্টিকেল 25 কী বলে, আর্টিকেল 25 এর এক্সেপশন কী, এই ব্যাস, এর বাইরে কিন্তু তোমাকে অনেক ডিটেলসে গিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে না। আর্টিকেল 25 বলে 4টি কথা, কী কী, যে সমস্ত পার্সন, অল পার্সনস হ্যাভ ফ্রিডম, কী 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 ফ্রিডম, রিলিজিয়াস কনসেন্স, অর্থাৎ মানে ধর্মীয় যে বিবেক তার অধিকার, অর্থাৎ আমি মনে মনে কাকে বিশ্বাস করি সেটা আমার অধিকার, ঠিক আছে। আমি যেই ধর্মের গডকেই আমি বিলিভ করি সেটা আমার অন্তর্নিহিত ব্যাপার, ঠিক আছে, সেটা। প্রফেস মানে পরিষ্কারভাবে বলা যে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি শিখ, এই যে ব্যাপারটা পাবলিকালি উইদাউট ফিয়ার বলাটাকে বলা হয় প্রফেস করা। প্র্যাকটিস করা মানে তো জানোই যে ধর্ম পালন করা, ঠিক আছে। আর প্রপাগেট, অর্থাৎ আমি আমার ধর্ম অন্য কেউ যে প্রপাগেট করতে পারি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে প্রপাগেট করা মানে এই নয় যে ফোর্সফুল কনভার্সন, মানে আমি একটা ধর্মে বিশ্বাসী অন্যকে ফোর্সফুলি আমার ধর্মেতে রূপান্তরিত করছি, এটা কিন্তু প্রপাগেট করা না। প্রপাগেট করা মানে কি, আমি আমার ধর্মের কথা অন্য কাউকে বললাম, সে উইলফুলি আমার ধর্মটা যদি একসেপ্ট করে সেটাকে বলা হয় প্রপাগেট করা। তো প্রত্যেকটা মানুষ ধর্মের জন্য 4টে স্বাধীনতার অধিকার পায়। রিলিজিয়াস কনসেন্স, অর্থাৎ আমি কিসে বিশ্বাস করি সেটা আমার অধিকার। প্রফেস, অর্থাৎ আমি কোন ধর্মে বিশ্বাস করি সেটা আমি ভালোভাবে পরিষ্কার করে বলতে পারি। আমি প্র্যাকটিস করতে পারি, আমার ধর্ম পালন করতে পারি আমি ঠিক মতো, মানে আমি যদি হিন্দু হই আমি পুজো করতে পারি, আমি যদি মুসলিম হই নামাজ পড়তে পারি, আমি যদি খ্রিস্টান হই আমি গিয়ে গির্জাতে মোমবাতি জ্বালাতে পারি, এটা আমার অধিকার। আর প্রপেগেট, অর্থাৎ আমি যেই ধর্মে বিশ্বাস করি না কেন আমার ধর্মের কথা কাউকে যদি আমি ভালো করে বলি, সে যদি গ্রহণ করে সেটাকে বলে প্রপেগেট করা, সেটাও আমি করতে পারি। তা এই 4টের উপর কোনো রেস্ট্রিকশন নেই।
ঠিক আছে। এখানে দুটো জিনিস মনে রাখবে যে স্টেট ক্যান রেগুলেট সেকুলার অ্যাক্টিভিটিস রিলেটেড টু রিলিজিয়ন, মানে ধর্মের সাথে যুক্ত কোনো যদি ধর্ম নিরপেক্ষ ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে, সেটাকে কিন্তু স্টেট চাইলে রেগুলেট করতে পারে। ফর এক্সাম্পল যেমন দেখো ক্রিসমাস, ক্রিসমাস হচ্ছে একটা ধর্মের একটা একটা ফেস্টিভ্যাল, তাই না, একটা ধর্ম রিলেটেড একটা ফেস্টিভ্যাল, কিন্তু ক্রিসমাসের সময় রাস্তায় ভিড়ভাট্টা হয়ে যেতে পারে, তার জন্য যদি গভর্নমেন্ট চায় তাহলে আহ, কিছু ট্রাফিক পুলিশ কিছু ট্রাফিকের এদিক ওদিক নিয়মকানুন বদল করতে পারে, ঠিক আছে। তো এই যে মানে সরকার যদি চায় যে ধর্মের সাথে রিলেটেড যে ধর্ম নিরপেক্ষ জিনিসপত্রগুলো সেগুলোকে রেগুলেট করতে পারে। আর স্টেট যদি চায়, স্টেট ক্যান ওপেন হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশন অফ পাবলিক ক্যারেক্টার টু অল, অর্থাৎ এমন কোনো হিন্দু সম্প্রদায় রিলেটেড কোনো ইনস্টিটিউশন মানে কোনো মন্দির আছে, ঠিক আছে, সেটাকে যদি সরকার চায় তাহলে সবার জন্য, মানে এমন মন্দির যেটা পাবলিক ক্যারেক্টার মানে সবাই ইউজ করতে পারে, সেটা সবার জন্য ওপেন করে দিতে পারে, ঠিক আছে। আর্টিকেল 25 এক্সেপশন কি? চারটে এক্সেপশন: পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ আর আদার প্রভিশনস অফ ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ পাবলিক অর্ডার দেখিয়ে সরকার রেস্ট্রিকশনস লাগাতে পারে, মোরালিটি দেখিয়ে সরকার রেস্ট্রিকশনস লাগাতে পারে, হেলথ হেলথ একটা কন্ডিশন দেখিয়ে সরকার রেস্ট্রিকশনস লাগাতে পারে, আর ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড অন্য যে কোনো প্রভিশনস মানে অন্য কোনো ফান্ডামেন্টাল রাইটের উল্লঙ্ঘন যেন না হয়ে যায় কাউকে ধর্ম স্বাধীনতা দিতে গিয়ে। একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল ধরো কেউ ধর্ম প্রচার করতে গিয়ে দেখা গেল, ফর এক্সাম্পল ধরো যেমন ফর এক্সাম্পল আর্টিকেল 19 আমাদেরকে কি বলে যে তুমি যেখানে খুশি গিয়ে বসবাস করতে পারো, সেই স্বাধীনতা আমাদের দেয়, তাই না। কিন্তু ধরো ফর এক্সাম্পল কোনো একটা গ্রামে কোনো একটা ধর্মের মানুষ বসবাস করে, তারা বলে যে এই গ্রামে কেবলমাত্র এই ধর্মের লোকই বসবাস করতে পারবে, অন্য কেউ পারবে না, ধরো কোনো ধর্মের লোক এরকম বললো, তাহলে কি সে অন্য ফান্ডামেন্টাল রাইটসের অধিকার কেড়ে নিতে পারে না নিজের ধর্মটাকে প্রচার করবার জন্য, বুঝেছো? তো এটা একটা এক্সেপশন। তো অন্য যে কোনো ফান্ডামেন্টাল রাইটের প্রভিশনগুলোও আর্টিকেল 25-এ লাগু হয়, ঠিক আছে। আর দেখো আর্টিকেল 25-এই কিন্তু দুটো এক্সপ্লেনেশন লেখা আছে, এটা মনে রেখো, ঠিক আছে। এটা যদিও কোনো দিন জিজ্ঞেস করেনি, কিন্তু এটা মনে রেখো যে আর্টিকেল 25-এ দুটো এক্সপ্লেনেশন লেখা আছে, কি যে শিখ সম্প্রদায় যে কীর্তন ব্যবহার করে সেগুলো কিন্তু এই যে রিলিজিয়াস প্রফেশন বললাম না তার অন্তর্ভুক্ত, মানে রিলিজিয়াস প্রফেশন বলে গণ্য করা হবে। আর দ্বিতীয়, এখানে হিন্দু বলতে এখানে যেখানে যেখানে হিন্দু আমি শব্দটা উল্লেখ করলাম, হিন্দু মানে কিন্তু হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট সবাইকে মিলিয়ে হিন্দু বলা হচ্ছে, ঠিক আছে। তো এই হলো আর্টিকেল 25। মেন বিষয়বস্তু বুঝে গেছো আশা করছি। এটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার, যে নিজের ধর্ম পালন করা, প্রচার করা, পরিষ্কারভাবে প্রকাশ করা, সবের অধিকার দেয়া আছে। কার উপর লাগু হয়? সবার উপর লাগু হয়, সে ভারতীয় হোক বা বাইরে থেকে কোনো অন্য ধর্মের ব্যক্তি আসুক তার উপরেও লাগু হবে। এক্সেপশন কী কী? চারটে: পাবলিক অর্ডার, হেলথ, মোরালিটি আর আদার প্রভিশনস অফ ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, বোঝা গেল। এবার আসি, দেখো একটা কোশ্চেন দেখে নাও মেন্সে। এটা প্রিলিমসের কোশ্চেন জিজ্ঞেস করছে আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন রিলেটস টু, এই টাইপেরই কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হবে এই আর্টিকেলগুলো থেকে, ঠিক আছে। যে আর্টিকেল 25 কিসের সাথে রিলেটেড? রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ব্যাস সিম্পল। এবার দেখা যাক আর্টিকেল 26 কি বলছে। আর্টিকেল 26 বলছে যে এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন অফ ইটস সেকশন হ্যাভ দ্য রাইটস, মানে কোনো ধর্ম মানে ধর্মের যে ডিনোমিনেশন, দেখো আগে আর্টিকেল 25 কিসের কথা বলছিল? ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তির কথা বলছিল, যে প্রত্যেকটা ব্যক্তির এই স্বাধীনতা থাকে। আর্টিকেল 26 কোনো ধর্মের কথা বলছে, যে হিন্দু ধর্ম অবলম্বন করছে যারা আর কি, ঠিক আছে, পুরো রিলিজিয়াস ডিনোমিনেশনটাতে এই অধিকার থাকবে, ঠিক আছে। যারা মুসলিম ধর্ম পালন করছে তাদের জন্য এই অধিকারগুলো থাকে। কী কী অধিকার? তারা যদি চায় টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন রিলিজিয়াস ইনস্টিটিউশন, নিজের ধর্ম সংক্রান্ত কোনো সংস্থান তারা তৈরি করতে পারে আর এস্টাবলিশ করতে পারে, মেনটেন করতে পারে। টু ম্যানেজ ইটস ওন রিলিজিয়াস অ্যাফেয়ার্স, নিজের ধর্মের ব্যাপার স্যাপার নিজেরা ম্যানেজ করতে পারে। তৃতীয়, টু ওন মুভেবল ইমুভেবল প্রপার্টি, মানে স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রহণ অধিগ্রহণ করতে পারে। আর টু ম্যানেজ সাচ প্রপার্টি, এই যে কোনো জিনিসপত্র কিনলো, স্থাবর সম্পত্তি মানে হচ্ছে বিল্ডিং ফিল্ডিং এটা ওটা, আর অস্থাবর সম্পত্তি মানে যেটা চলতে পারে, মুভেবল মানে গাড়ি ট্রাক এটা সেটা, তো কিনতে পারে চালাতে পারে, সব ওদের অধিকার সমস্ত কিছু আছে। কী এক্সেপশন আছে? এক্সেপশন হচ্ছে পাবলিক অর্ডার, মোরালিটি আর হেলথ। তো আর্টিকেল 26 কি? আর্টিকেল 26 হচ্ছে প্রত্যেক যে রিলিজিয়াস ডিনোমিনেশন, যে প্রত্যেকটা ধর্মাবলম্বী লোক তাদের কী কী অধিকার আছে না, ইনস্টিটিউশন তৈরি করতে পারে, ম্যানেজ করতে পারে, মুভেবল ইমুভেবল প্রপার্টি কিনতে পারে এবং সেগুলোকে মেনটেন করতে পারে। কার উপর লাগু হয়? সবার উপর লাগু হয়। এক্সেপশন কী কী? পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ, ব্যাস। এর বেশি ডিটেলস আর এই আর্টিকেলগুলো জানবার দরকার নেই। অনেক কিছু কাহিনী দেখবে হয়তো বই লেখা আছে, সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আর্টিকেল 27 বলছে যে কোনো পার্সনকে, কোনো ব্যক্তিকে বাধ্য করা যাবে না যে কোনো স্পেসিফিক ধর্ম প্রচারের জন্য, ধর্ম পালন করবার জন্য তাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। মানে তুমি অমুক ধর্মের মানুষ, তোমাকে তো ট্যাক্স দিতে হবে,
ঠিক আছে, তুমি অমুক ধর্মের মানুষ, তোমাকে ট্যাক্স দিতে হবে না, এরকম কিন্তু কোনো ডিসক্রিমিনেট করে ট্যাক্স লাগু করা চলবে না। বা উল্টো করে বলতে গেলে সরকার ট্যাক্সের পয়সা কোনো নির্দিষ্ট ধর্মকে প্রচার করবার জন্য ব্যবহার করবে না। মানে সরকার যদি চায় ট্যাক্সের পয়সা সব ধর্মকে সমানভাবে প্রচার করবার জন্য লাগাতে পারে, ঠিক আছে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মকে প্রচার করবার জন্য সরকার নিজের ট্যাক্সের পয়সা খরচ করবে না। এবার কিন্তু ট্যাক্স আর ফিজের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। সরকার চাইলে ফিজ গ্রহণ করতে পারে, ঠিক আছে, কোনো আহ, ধর্ম সংক্রান্ত কোনো ধর্মনিরপেক্ষ ব্যাপার স্যাপার সেটাকে মেনটেন করবার জন্য সরকার কিন্তু ফিজ কিছু লাগাতে পারে। যেমন ধরো মুসলিম ধর্মের একটা অংশ হচ্ছে হজ করতে যাওয়া, তো হজ করতে যাওয়ার জন্য সরকার যদি চায়, মানে সরকার কোনো সার্ভিস প্রোভাইড করছে যে হ্যাঁ এখান থেকে তোমাদের বিমান এখান থেকে যাবে, ওই স্টেশন থেকে তোমরা পেয়ে যাবে, এই যে এই সমস্ত জিনিসপত্র করবার জন্য সরকার যদি চায় একটা নমিনাল ফি হয়তো কার উপরে লাগাতে পারে, কিন্তু ট্যাক্স লাগাতে পারে না, ঠিক আছে। তো আর্টিকেল 27 কি বলছে যে ধর্ম প্রচারের জন্য নির্দিষ্ট কোনো ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, কার উপর লাগবে, সবার উপর লাগবে, কোন কি এক্সেপশন, কোনো এক্সেপশন নেই। আর্টিকেল 28 কি বলছে? আর্টিকেল 28 বলছে যে নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি প্রোভাইডেড ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ কোনো শিক্ষা যে সংস্থান তাতে ধর্ম প্রচার করা চলবে না। মানে স্কুল কলেজ এগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোতে শিক্ষা প্রচার করা হবে, এগুলোতে ধর্ম প্রচার করা হবে না, ঠিক আছে। এবার এখানেও কিন্তু কন্ডিশন দেখো, ইনস্টিটিউশন তিন রকমের হতে পারে। একটা হচ্ছে হোলি মেনটেন বাই স্টেট, অর্থাৎ সম্পূর্ণভাবে স্টেট যেটাকে মানে সরকারি যেটাকে বলা যায় পুরোপুরি সরকারি, মানে সরকারি প্রতিষ্ঠা করেছে এবং সরকারি চালাচ্ছে, তো তাকে বলা হয় হোলি মেনটেন বাই স্টেট। সেখানে কোনো রকমের ধর্ম প্রচার করা চলবে না, ঠিক আছে। এমন কোনো জিনিস, এমন কোনো ইনস্টিটিউশন যেটা অ্যাডমিনিস্ট্রেড বাই স্টেট বাট এস্টাবলিশড আন্ডার এন্ডাউমেন্ট অর ট্রাস্ট, অর্থাৎ কোনো ট্রাস্ট সেটাকে স্থাপন করেছে কিন্তু সরকার সেটাকে চালাচ্ছে, তো সেরকম জায়গায় রিলিজিয়াস ইনস্ট্রাকশন চলতে পারে, ঠিক আছে। আর তৃতীয়, কোনো এমন ইনস্টিটিউশন যেটা সরকার স্থাপন করেনি বা সরকার চালাচ্ছে না কিন্তু সরকার সাহায্য করে, এড দেয় বা সরকার রেকগনাইজ করে, ঠিক আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে তাতে রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া চলবে, কিন্তু সেই রিলিজিয়াস ইনস্ট্রাকশনে সবাইকে বাধ্য করা যাবে না যে তোমাকে রিলিজিয়াস ইনস্ট্রাকশন নিতেই হবে, ঠিক আছে। মানে এখানে ধর্ম প্রচার করা হবে এবং তোমাকে ধর্ম প্রচার তোমাকে শুনতেই হবে সেই কথা। আর যদি কোনো বাচ্চা থাকে, ঠিক আছে, যে 18 বছরের কম যদি কারো কেউ বয়স থাকে, তাহলে তার গার্ডিয়ানের পারমিশন নিতে হবে, তাকে ধর্ম প্রচার যদি মানে তার উপর যদি করা হয়, তার গার্ডিয়ান যদি মানা করে, তাহলে তাকে সেই রিলিজিয়াস ইনস্ট্রাকশন শুনতে বা গ্রহণ করতে বাধ্য করা চলবে না। বোঝা গেল? তাহলে তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে হোলি মেনটেন বাই স্টেট, তাদের রিলিজিয়াস ইনস্ট্রাকশন পুরোপুরি মানা, যদি কোনো ট্রাস্টের দ্বারা এস্টাবলিশ হয় কিন্তু সরকার সেটা চালায়, সেক্ষেত্রে রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া চলবে। আর যদি রেকগনাইজড বা এডেড বাই স্টেট হয় সেক্ষেত্রে ভলেন্টারি ব্যাপার, নিজের ব্যাপার, তুমি ধর্ম প্রচার করলে গ্রহণ করো না করো তোমার ব্যাপার, ঠিক আছে। তো আর্টিকেল 28 কি, রিলিজিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশনে রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া চলবে না, কার উপর লাগু হয়, সবার উপর লাগু হয়। তিন ধরনের ব্যাপার মনে রেখো, যে স্টেট ওন্ড যদি হয় তাহলে তার উপর সেখানে করা চলে না, যদি স্টেট অ্যাডমিনিস্ট্রেড হয় কিন্তু ট্রাস্টেড দ্বারা এস্টাবলিশ হয় সেখানে করা চলে, আর যদি স্টেট কেবলমাত্র রেকগনাইজ করে বা এড দেয় সাহায্য করে সেক্ষেত্রে ভলেন্টারি, তোমার ব্যাপার, তুমি রিলিজিয়াস ইনস্ট্রাকশন নাও না নাও তোমার ব্যাপার, ঠিক আছে। কোয়েশ্চেন দেখা যাক, দুটো মেন্সের কোয়েশ্চেন কি জিজ্ঞেস করেছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ক্যান নট বি রেস্ট্রিক্টেড, অর্থাৎ ফ্রিডম অফ রিলিজিয়নের কোনটা এক্সেপশন নয়, আমরা পড়েছিলাম না এক্সেপশনগুলো, তো এর মধ্যে কোনটা এক্সেপশন নয়, হেলথ, মোরালিটি, পাবলিক অর্ডার নাকি সিকিউরিটি অফ স্টেট। দেখো আমরা যখন রিলিজিয়াস ইনস্ট্রাকশনের, দেখো রিলিজিয়াস রিলেটেড ইনস্ট্রাকশনে এই যে এক্সেপশনগুলো দেখছো কোনো এক্সেপশনে লেখা আছে সিকিউরিটি অফ স্টেট, তাহলে সিকিউরিটি অফ স্টেটটা কোনো এক্সেপশন নয়, ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন, আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ স্পেসিফিক গ্রাউন্ড অন হুইচ দ্য স্টেট ক্যান প্লেস রিজনেবল রেস্ট্রিকশন অন ফ্রিডম অফ রিলিজিয়ন, অর্থাৎ একই কোশ্চেন, রিলিজিয়ন ধর্ম সংক্রান্ত যে স্বাধীনতার অধিকার সেখানে কোনটা এক্সেপশন নয়, মানে কোনটা কারণ দেখে সরকার রেস্ট্রিকশন লাগাতে পারে না, হেলথ, মোরালিটি, পাবলিক অর্ডার নাকি সোশ্যাল জাস্টিস। একই ব্যাপার, দেখো যেটা আমি বলছিলাম, এতগুলো এক্সেপশনের মধ্যে কোনটা তুমি দেখতে পাচ্ছ না এখনো পর্যন্ত, সোশ্যাল জাস্টিস কোথাও লেখা আছে এক্সেপশন নেই, সুতরাং সোশ্যাল জাস্টিস। আশা করছি বুঝতে পারছো কোশ্চেনের প্যাটার্ন, কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয় ডাব্লিউবিসিএস এবং কী আমাদের পড়তে হবে, কোথায় ইম্পর্টেন্স দিতে হবে। তো আমাদের ধর্ম স্বাধীনতার অধিকার আমরা শেষ করে নিলাম, এবার দেখা যাক শিক্ষা সংক্রান্ত দুটো আর্টিকেল, আর্টিকেল 29 আর আর্টিকেল 30। আর্টিকেল 29 বলছে, দেখো মনে রাখো যে আর্টিকেল 29 আর 30 লেখা আছে এডুকেশন, কিন্তু এটা মনে রাখো এটা মাইনরিটিদের রিলেটেড আর্টিকেল, ঠিক আছে। 29 আর 30, আর্টিকেল 29 কি বলছে, এনি সেকশন অফ সিটিজেন হ্যাভিং ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট অর কালচার হ্যাজ দ্য রাইট টু কনজার্ভ ইট,
অর্থাৎ কোনো একটা নাগরিকদের সম্প্রদায় তাদের যদি একটা নির্দিষ্ট ভাষা, স্ক্রিপ্ট, তাদের কোনো নির্দিষ্ট সংস্কৃতি থাকে, তাহলে তাদের অধিকার আছে সেটাকে কনজার্ভ করবার, ঠিক আছে। অর্থাৎ ধরো কোনো, এবার এখানে সেকশন অফ সিটিজেন বলা আছে, আলাদা করে মাইনরিটি লেখা নেই, ঠিক আছে। সুতরাং এখানে মনে রাখতে হবে যে এখানে রিলিজিয়াস মাইনরিটিরও কথা বলা হচ্ছে, লিঙ্গুইস্টিক মাইনরিটিরও কথা বলা হচ্ছে। রিলিজিয়াস মাইনরিটি কাদের বলা হয়? যারা সংখ্যালঘু, ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু, ঠিক আছে, যেমন খ্রিস্টান। আর লিঙ্গুইস্টিক মাইনরিটি কাকে বলে? যারা ভাষার ভিত্তিতে যারা অল্প সংখ্যক আর কি, যেমন ধরো সাঁওতালি ভাষায় খুব কম লোক কথা বলে, তাহলে হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি। তো তাদের উপরেও লাগু হবে এবং মেজরিটির উপরেও লাগু হবে, ঠিক আছে। যাদেরই কোনো নির্দিষ্ট একটা ভাষা আছে, ঠিক আছে, বা স্ক্রিপ্ট আছে বা কালচার আছে, তাদের অধিকার আছে সেটাকে রক্ষা করবার। আর দ্বিতীয় কথা বলছে যে নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন টু এনি এডুকেশনাল ইনস্টিটিউশনস মেনটেন্ড এডেড বাই স্টেট অনলি অন রিলিজিয়ন, রেস, কাস্ট, ল্যাঙ্গুয়েজ অর এনি অফ দেম। অর্থাৎ ধর্ম, রেস, কাস্ট, ল্যাঙ্গুয়েজ এইগুলোর ভিত্তিতে কাউকে বলা যাবে না যে তোমাকে তো এই এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশন দেওয়া সম্ভব নয় কারণ তুমি অমুক ভাষায় কথা বলো, ঠিক আছে। তো এখানে এনি সেকশন অফ সিটিজেন বলতে কাকে বোঝানো হচ্ছে? মেজরিটি, মাইনরিটি সবাইকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো আর্টিকেল 29 কি বলছে? যে কারো যদি নির্দিষ্ট একটা অধিকার থাকে, দেখো এখানে কিন্তু সাবজেক্ট ম্যাটারে লেখা আছে যে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, ঠিক আছে, কিন্তু মনে রাখো মাইনরিটি মেজরিটি সবার উপরেই লাগু হয়, কিন্তু লেখা আছে মাইনরিটি, ঠিক আছে, কনস্টিটিউশনে লেখা আছে বলে আমিও লিখে দিয়েছি। কার উপর লাগু হয়? কেবলমাত্র সিটিজেনদের উপর লাগু, বাইরে আসা কোনো ব্যক্তির উপর লাগু হয় না, ঠিক আছে। কিছুদিন আগে তোমরা নিউজে শুনে থাকবে যে তামিলনাড়ুর জালিকাটু, তামিলনাড়ুর যে একটা খেলা হয়, সেখানে কি করা হয় যে বুল ফাইটিং বলা যেতে পারে, ঠিক আছে, যে ষাঁড়ের একটা রেস হয়। তো সেখানে পেটা নামক যে একটা ইনস্টিটিউশন আছে, তারা ওর এগেনস্টে পিটিশন ফাইল করেছিল যে এটা তো অ্যানিমাল ক্রুয়েলটি। তো সেক্ষেত্রে তামিলিয়ান ব্যক্তি লোকজন বলেছিল যে আর্টিকেল 29 আমাদেরকে অধিকার দেয় যে আমরা আমাদের এই কালচারটাকে যেন রক্ষা করি এবং এটা আমাদের মৌলিক অধিকার, তোমরা কেড়ে নিতে পারো না। তো এই নিয়ে অনেক হইচই চলেছিল, তাই না? তো এই আর্টিকেল 29 রিলেটেড অনেক ইস্যু আসতে থাকে যে অনেকে বলে এটা ইমোরাল, আর কমিউনিটিরা বলে না, এটা আমাদের কালচার, এতদিন ধরে চলে আসছে, এটা অধিকার করবার দায়িত্ব আমাদের, এটা সংবিধান আমাদের অধিকার দিয়েছে আন্ডার আর্টিকেল 29, ঠিক আছে। এবার দেখো আর্টিকেল 30 বলছে যে অল মাইনরিটিস, এখানে কিন্তু স্পেসিফিক্যালি মাইনরিটিসেরই কথা বলা হচ্ছে, ঠিক আছে। যেমন আর্টিকেল 29 পড়ছিলাম কি মাইনরিটি মেজরিটি সবার উপর লাগু হয়, কিন্তু আর্টিকেল 30 কেবলমাত্র মাইনরিটির উপর লাগু হয়, ঠিক আছে। লিঙ্গুইস্টিক মাইনরিটি হতে পারে, অর্থাৎ ভাষার ভিত্তিতেও সংখ্যালঘু হতে পারে, আর রিলিজিয়াস মাইনরিটিও হতে পারে, অর্থাৎ ধর্মের ভিত্তিতেও সংখ্যালঘু হতে পারে। তো তাদের শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন এডুকেশনাল ইনস্টিটিউশনস অফ দেয়ার চয়েস, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের ইচ্ছা মতো শিক্ষা প্রতিষ্ঠান এস্টাবলিশ করতে পারে, ঠিক আছে। আর যদি সরকার যদি কোনোভাবে এরকম কোনো মাইনরিটি ইনস্টিটিউশন অধিগ্রহণ করে নেয়, ধরো কোনো একটা মাইনরিটি ইনস্টিটিউশন আছে, সরকার সেখানে একটা রাস্তা বানাতে চায় বা কারখানা বানাতে চায়, সেই জন্য ওই অংশটাকে, ওই জিনিসটাকে সরকার অধিগ্রহণ করতে দেয়, তো সেই ক্ষেত্রে সরকার একটা ফেয়ার কম্পেনসেশন দেবে এবং কম্পেনসেশন দেওয়ার সময় সরকার মানে পক্ষপাতিত্ব করবে না, ঠিক আছে, যে মাইনরিটি ইনস্টিটিউশন কম পয়সা দিলেও চলো এরকম না, কিন্তু ফেয়ার যেটা প্রাইস হয় সেই প্রাইসটা সরকার দেবে। আর দ্বিতীয়, সরকার কখনো মাইনরিটি ইনস্টিটিউশনকে যদি এড দেয়, সহায়তা দেয়, তাহলে ডিসক্রিমিনেট করে দেবে না, ঠিক আছে। ধরো দুটো ইনস্টিটিউশন আছে, একটা মাইনরিটি ইনস্টিটিউশন আর একটা এমনি সাধারণ ইনস্টিটিউশন, তো সরকার যদি এড দেয়, সরকার যদি সাহায্য করে, তাহলে দুটোকেই সমান চোখে রেখে সাহায্য করবে, মাইনরিটি বলে কম দিলাম এমন পক্ষপাতিত্ব করবে না, ঠিক আছে। তো এই হলো আর্টিকেল 30। আর্টিকেল 30 কার উপর লাগু হয়? কেবলমাত্র সিটিজেনদের উপর তো লাগু হয়, কেবলমাত্র মাইনরিটিদের উপর লাগু হয়, মনে রাখো, ঠিক আছে, কোনো এক্সেপশন কনস্টিটিউশনে লেখা নেই। তো শিক্ষা সংক্রান্ত নিলাম, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। এবার লাস্ট আর্টিকেল 32 পড়ে রইল। আর্টিকেল 32 কি বলছে? আর্টিকেল 32 চারটে কথা বলে। দেখো এতক্ষণ আমরা যা কিছু কাহিনী পড়লাম, আর্টিকেল 14 থেকে শুরু করে এই যে আর্টিকেল 29 পর্যন্ত, 30 পর্যন্ত যত কাহিনী আমরা পড়লাম, তো এগুলো কি? সংবিধান বলছে যে তোমার এই অধিকার আছে, সংবিধান বলছে তোমার ওই অধিকার আছে, কিন্তু সংবিধানে খালি লিখে দিলেই তো অধিকারগুলো পাবে না, তাই না? সংবিধান এটাও তো বলতে হবে যে তুমি যদি এই অধিকারটা না পাও তার কি ব্যবস্থা আছে, তাই না? আর্টিকেল 32 সেই কথাই বলে। আর্টিকেল 32 বলছে যে রাইট টু মুভ টু সুপ্রিম কোর্ট ফর ভায়োলেশন অফ এনি ফান্ডামেন্টাল রাইটস ইজ গ্যারেন্টিড। আর্টিকেল 32 চারটে কথা বলে। প্রথম কথা বলছে যে তোমার যদি কোনো মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হয়, তোমার অধিকার আছে, তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো, এটা গ্যারেন্টি দেওয়া হচ্ছে, ঠিক আছে, সংবিধান তোমাকে গ্যারেন্টি দিচ্ছে। দ্বিতীয়, সুপ্রিম কোর্টের কাছে যখন কোনো এরকম কেস যাবে যে আমার ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয়েছে, তো সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে,
হেভিয়াস কর্পাস, ম্যান্ডামা, প্রহিবিশন, সাসিওরারি আর কুও ওয়ারেন্টো, এই 5 ধরনের রিট ইস্যু করে তোমার মৌলিক অধিকার তোমাকে দেবে। এবার মনে প্রশ্ন আসবে, এটা আবার কোন ধরনের এলিয়েন শব্দ আমি শুনলাম? প্রত্যেকটা রিট কি মানে, কি বিষয়বস্তু, সেগুলো আমি পরে আলোচনা করব। তো জানবে, আপাতত জেনে রাখো যে সুপ্রিম কোর্ট যদি চায় 5 ধরনের কোনো একটা রিট ইস্যু করে তোমার ফান্ডামেন্টাল রাইটসের যে উল্লঙ্ঘন হয়েছে সেটাকে তোমাকে গ্যারেন্টি সহকারে দেবে। তৃতীয়, পার্লামেন্ট যদি চায় তাহলে যে রিট ইস্যু করার ক্ষমতা, এই যে সংবিধান সুপ্রিম কোর্ট তোমাকে যে রিট ইস্যু করে তোমার প্রাপ্য যে ফান্ডামেন্টাল রাইটস তোমাকে আবার দিয়ে দেবে, এই যে দেওয়ার ক্ষমতাটা এটা কার আছে? সুপ্রিম কোর্টের আছে কেবলমাত্র, ঠিক আছে? হাইকোর্টেরও আছে, কিন্তু হাইকোর্টের আছে আন্ডার আর্টিকেল 226, ঠিক আছে? সেটা আলাদা বিষয়বস্তু, মানে ম্যাটার একই, কিন্তু আর্টিকেল 32-তে নয়, ওটা আর্টিকেল 226-এ। তো যদি পার্লামেন্ট চায় তাহলে সুপ্রিম কোর্ট ছাড়া অন্য অন্য যে কোনো কোর্টকে এই অধিকারটা দিতে পারে, ঠিক আছে? আর চতুর্থ কথা বলছে, দিস রাইট শ্যাল নট বি সাসপেন্ডেড এক্সেপ্ট আদারওয়াইজ প্রোভাইডেড বাই দি কনস্টিটিউশন। অর্থাৎ এই যে অধিকারটা তোমার ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হলো, তুমি যে গেলে সুপ্রিম কোর্টে, এই যে তোমার অধিকারটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না এক্সেপ্ট যদি এমার্জেন্সি লাগু হয়, ঠিক আছে? যদি ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয় সেক্ষেত্রে সরকার তোমাকে বলতে পারে যে দাদা 2 দিন দাঁড়িয়ে যান, এখন যেতে হবে না সুপ্রিম কোর্টে, ঠিক আছে? এবার দেখো, আর্টিকেল 32টা কত ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল, বুঝতে পারছো? মানে তোমার সব আর্টিকেলের কার্যকারিতা তখনই হবে যখন তোমার মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হলে তুমি সেই অধিকারটা পাবে তো কোর্টে যাওয়ার, তাই না? তো সেই জন্য আর্টিকেল 32কে ডক্টর বি আর আম্বেদকর বলেছে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট? আর্টিকেল 32 একটা বেসিক স্ট্রাকচার, সেই জন্য এটাকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমেও কিন্তু পার্লামেন্ট নিয়ে নিতে পারে না। আর আর্টিকেল 32 কি বলছে? যে সুপ্রিম কোর্ট তোমাকে গ্যারেন্টি দিচ্ছে তো ফান্ডামেন্টাল রাইটস, সেই জন্য সুপ্রিম কোর্ট ইজ দ্য ডিফেন্ডার অ্যান্ড গ্যারেন্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে? এবার যে আর্টিকেল 226-এর কথা বললাম, আর্টিকেল দেখো, কোনো কারো যদি মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হয় তার কাছে দুটো অপশন থাকে। আর্টিকেল 32 অনুযায়ী সে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারে, আর আর্টিকেল 226-এর আন্ডারে সে হাইকোর্টেও যেতে পারে, ঠিক আছে? সেম পাওয়ার আর্টিকেল 226 হাইকোর্টকে দেয়, যে হাইকোর্টের কাছে কেউ গেলে হাইকোর্ট হেভিয়াস কর্পাস, সার্সিওরারি, ম্যান্ডামাস, প্রহিবিশন, কো ওয়ারেন্ট এই জাতীয় রিট ইস্যু করতে পারে। আর ঠিক তেমন আর্টিকেল 32 বলছে যে কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হলে সে সুপ্রিম কোর্টেও যেতে পারে এই সমস্ত রিটের জন্য, ঠিক আছে? তো দুটো আলাদা আলাদা আর্টিকেল, মনে রেখো। আর্টিকেল 32টা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। এখানে একটা কথা ভালো করে মনে রেখো, অনেকে এই জিনিসটা মনে করে যে তোমার যদি ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয় তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারো না। ভুল ধারণা। তোমার যদি ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয়, মনে রেখো, ওয়ান ক্যান ডাইরেক্টলি গো টু সুপ্রিম কোর্ট। তুমি একদম সোজা সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে কড়া নাড়তে পারো। হ্যাঁ, সুপ্রিম কোর্ট বলে যে তোমার যদি ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয় তুমি প্রথমে হাইকোর্টে যাও, গিয়ে তুমি দেখো তুমি নিবারণ পাচ্ছ কিনা, তারপরে আমার কাছে এসো। কিন্তু এটা ফান্ডামেন্টাল রাইটস, মনে রেখো, যে তোমার ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হলে যে তুমি সুপ্রিম কোর্টের কাছে যাবে, এটাও তোমার একটা ফান্ডামেন্টাল রাইট। সুতরাং সুপ্রিম কোর্ট তোমাকে ডিনাই করতে পারবে না কখনো, ঠিক আছে? তো আর্টিকেল 32 কি বুঝে গেলাম? রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি কার উপর লাগু? সবার উপর লাগু হয়। কি এক্সেপশন? কোনো এক্সেপশন নেই, খালি মনে রেখো এমার্জেন্সি হলে আর্টিকেল 32 হয়তো লাগু নাও হতে পারে, কিন্তু এমার্জেন্সি হলে ফান্ডামেন্টাল রাইটসের কী হালচাল হয় সেগুলো আমরা আরও ডিটেলস আলোচনা করবো এমার্জেন্সি চ্যাপ্টার যখন পড়বো, ঠিক আছে? আপাতত এতটুকু জেনে রাখো। তাহলে আমাদের সব ফান্ডামেন্টাল রাইটস কভার হয়ে গেল, রাইট? এবার আমি প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটসের কার উপর লাগু হয়, কি এক্সেপশন, সব বলে দিচ্ছি। এই যে চিট শিট, মানে এটা প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে ইকুয়ালিটি এই আর্টিকেল কার উপর লাগু হয়, আর কি এক্সেপশন আছে, ফ্রিডম কোন কোন আর্টিকেল, কি বিষয়বস্তু কার উপর লাগু হয়, কি কি এক্সেপশন আছে। তো এই চিট শিট এটা আমি বানিয়ে দিয়েছি। এটা কোথায় পাবে? এটা টেলিগ্রাম চ্যানেলে পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, আমার ফেসবুক পেজে পাবে, আর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখানে গেলেও এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। অনেকে জিজ্ঞেস করছিল নোট, আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি আমি কিন্তু আলাদা করে কোনো নোট প্রোভাইড করব না, ঠিক আছে? কিন্তু তোমরা এত বেশি অনেকে বলেছো যে নোট থাকলে ভালো হয়, তো আমি চেষ্টা করব যে আমি যা কিছু পড়াচ্ছি এগুলোকে শর্টকাট করে একটা, মানে খুব কম পেজে 10-12 পেজে কম্পাইল করে একদম জাস্ট যেন রিডিং মারলেই যেন সমস্ত কিছু কভার হয়ে যায় সেরকম টাইপ কিছু বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার জন্য সময়ের দরকার। তো আপাতত তোমরা এর সাথে জুড়ে থাকো, আমি সময় মতো এগুলো করতে থাকবো। আর তোমাদের কাছে অলরেডি যেটা রিকোয়েস্ট করছি, প্লিজ এই লেকচার সিরিজগুলো তোমরা শেয়ার করো, যাতে আমার এই এই যে যা কিছু এফোর্ট আমি দিয়েছি সেটা একটু গ্রো হতে পারে। আর এর পরের লেকচারে তোমাদের সাথে দেখা হবে, যেটা 26th অফ ফেব্রুয়ারি আমি আপলোড করব। আর
ততদিন বাকি লেকচারগুলো দেখো, পড়াশোনা করো, আর 26 আমাদের মক টেস্টেও তোমরা সবাই পার্টিসিপেট করো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার নেক্সট ভিডিওতে দেখো। থ্যাংক ইউ।